মহল্লায় প্রতিদিনের মতোই চাঞ্চল্য শুরু হয়ে গিয়েছিল। সবাই নিজেদের কাজে ব্যস্ত ছিল, কিন্তু কেউই আন্দাজ করতে পারেনি যে কয়েক ঘন্টার মধ্যেই এমন একটি খবর সামনে আসবে যা পুরো এলাকাকে স্তম্ভিত করে দেবে। ঘটনাটি আসলে আলওয়ারের শিবাজি পার্ক থানার এলাকার। এই এলাকাতেই একটি 2 তলা বাড়িতে শর্মা পরিবার বাস করত। পরিবারের প্রধান ছিলেন 42 বছর বয়সী বনওয়ারি লাল শর্মা, তার স্ত্রী সন্তোষ শর্মা, তাদের 3 ছেলে, বড় ছেলে মোহিত, মাঝের ছেলে হ্যাপি এবং সবচেয়ে ছোট ছেলে আজু। একই বাড়িতে বনওয়ারিলালের ছোট ভাই মুকেশও তার স্ত্রী কবিতা এবং ছেলে নিক্কিকে নিয়ে থাকতেন। কবিতা ছিলেন সন্তোষের আপন বোন। এইভাবে বাড়িতে মোট 8 জন সদস্য একসঙ্গে থাকতেন। বাড়ির নিচতলায় ছিল 2টি ঘর, একটি আঙিনা, রান্নাঘর এবং বারান্দা, আর ওপরের তলায় ছিল মাত্র একটি ঘর। বনওয়ারিলাল তার 3 ছেলেকে নিয়ে নিচে ঘুমাতেন, আর কবিতা তার স্বামী ও সন্তানকে নিয়ে ওপরের ঘরে থাকতেন। ঘটনাটি 2 অক্টোবর 2017 সালের। সেদিন রাতে একটি ছোট পরিবর্তন হয়। কবিতার ছেলে নিক্কি জেদ করে বসে যে সে তার ভাইদের সঙ্গে নিচে ঘুমাবে, আর সেই দিন কবিতার স্বামী মুকেশ বাড়িতে ছিলেন না। তাই সন্তোষ সেদিন রাতে কবিতার সঙ্গে ওপরের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। সবকিছু স্বাভাবিকই ছিল। কেউ কল্পনাও করতে পারেনি যে এই রাতটাই সেই পরিবারের শেষ রাত হয়ে উঠবে। কারণ পরের দিন অর্থাৎ 3 অক্টোবর 2017 সকাল প্রায় 6টার দিকে সন্তোষ এবং কবিতা ওপরের তলা থেকে নিচে নামেন। আর নিচে পৌঁছেই যে দৃশ্য তারা দেখেন তাতে তাদের মুখ থেকে চিৎকার বেরিয়ে যায়। তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে আসে। কয়েক মিনিটের মধ্যেই সেখানে ভিড় জমে যায়। অবশেষে সাহস করে 2-3 জন লোক বাড়ির ভিতরে ঢোকে, কিন্তু গ্রাউন্ড ফ্লোরের দৃশ্য দেখে তারাও স্তব্ধ হয়ে যায়। 3টি শিশুই নিজেদের বিছানায় পড়েছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। ঘরের মধ্যে লড়াইয়ের চিহ্ন ছিল এবং মেঝেতে ছড়িয়েছিল রক্ত। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত প্রত্যেক মানুষের শরীরে শিহরণ জেগে ওঠে। ঠিক তখনই কারোর নজর পাশের বন্ধ ঘরের দিকে যায়। দরজার নিচ দিয়ে রক্ত বাইরে বেরিয়ে আসতে দেখা যাচ্ছিল। এটা দেখে আশঙ্কা আরও গভীর হয়। ভেতরেও নিশ্চয়ই ভয়াবহ কিছু ঘটেছে। যখন দরজা খোলা হয় তখন দেখা যায় বিছানায় স্বামী এবং তার বড় ছেলে পড়ে আছে। তাদের উপরও অত্যন্ত নির্মমভাবে হামলা করা হয়েছিল। ঘরের অবস্থা দেখে মনে হচ্ছিল এই হামলা হঠাৎ করে নয়, বরং পুরো পরিকল্পনা করে করা হয়েছে। প্রতিবেশীদের জন্য সেই দৃশ্য দেখা সহজ ছিল না, তাই সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয় এবং অল্প সময়ের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। একই বাড়িতে 5 জনকে এই অবস্থায় দেখে পুলিশ কর্মকর্তারাও স্তম্ভিত হয়ে পড়েন। কিন্তু এই ঘটনাটি শুধু 2017 সালের সেই ভয়ঙ্কর রাতেই সীমাবদ্ধ নয়। এই ঘটনার মূল অভিযুক্তের সঙ্গে 23 জানুয়ারি 2026 সালে যা ঘটেছে সেটি যখন আপনি শেষে জানবেন তখন আপনারও গা শিউরে উঠবে এবং হয়তো কিছুক্ষণের জন্য আতঙ্কিত হয়ে পড়বেন। যাই হোক, ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ কর্মকর্তারা ডগ স্কোয়াড এবং ফরেনসিক টিমকে ঘটনাস্থলে ডেকে পাঠান, যাতে সব দিক থেকে তদন্ত করা যায়। এদিকে বাড়ির ভেতরে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে জীবিত ছিল মাত্র 2 জন নারী, আর তাদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছিল। সন্তোষের অবস্থা ছিল খুবই খারাপ। তিনি যখন তার স্বামী ও সন্তানদের এই অবস্থায় দেখেন তখনই চিৎকার করে ওঠেন এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়েন। তার জ্ঞান ফিরলেও সেই একই ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে ভেসে উঠত, আর তিনি আবারও অজ্ঞান হয়ে যেতেন। তার শারীরিক অবস্থার অবনতি হয়, তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এই সময়ের মধ্যে বাড়ির ভেতরে পুলিশ এবং ফরেনসিক টিম তদন্তের কাজে লেগে পড়ে। প্রাথমিক তদন্তের পর বাড়িতে থাকা সব মৃতদেহ পোস্টমর্টেমের জন্য হাসপাতালে পাঠানো হয়। কবিতার দাবি ছিল গভীর রাতে কোনো অজ্ঞাত ব্যক্তি বাড়িতে ঢুকে এই ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে। সে নিজে গভীর ঘুমে ছিল, তাই কিছুই টের পায়নি। তবে আশেপাশের মানুষ ও পুলিশ এই কথা সহজে মেনে নিতে পারছিল না। একই বাড়িতে 5 জন মানুষ খুন হয়ে যাবে, অথচ বাড়িতে থাকা বাকি 2 জন কিছুই টের পাবে না, এই বিষয়টা সবার কাছেই অস্বাভাবিক লাগছিল। বাড়িতে ঢোকার জন্য 2টি দরজা ছিল। একটি প্রধান দরজা যা সরাসরি গলির দিকে খোলে, আর অন্যটি বাড়ির একটি ঘরের দিকে খোলে। জিজ্ঞাসাবাদের সময় কবিতা জানায়, সকালে যখন সে ও তার বোন ছাদ থেকে নিচে নামে তখন দেখে বাড়ির প্রধান দরজা খোলা ছিল। এমনটাও হতে পারে যে রাতে প্রধান দরজায় ঠিকমতো তালা লাগানো হয়নি, কারণ এর আগেও এমন ঘটনা ঘটেছে যখন পুরো রাত দরজা খোলা ছিল।
তদন্তে ওই দরজায় জোর করে ভাঙার কোনো চিহ্নও পাওয়া যায়নি। পুলিশ এটাও মনে করছিল যে এত বড় হামলা এক ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়, এতে একাধিক লোক জড়িত থাকার সম্ভাবনা ছিল। কিন্তু পুলিশের জন্য সবচেয়ে অবাক করার বিষয় ছিল ঘটনার সময় কোনো চিৎকার, হাতাহাতি বা লড়াইয়ের শব্দ কেন শোনা যায়নি। ছাদে ঘুমিয়ে থাকা কবিতা ও সন্তোষ কিছুই শুনতে পায়নি। এমনকি প্রতিবেশীরাও জানায় তারা সেদিন রাতে ওই বাড়ি থেকে কোনো অস্বাভাবিক শব্দ শোনেনি। ঘটনাটি 2 ও 3 অক্টোবরের মধ্যবর্তী রাতে ঘটেছিল। সেই রাতে বনোয়ারিলালের ছোট ভাই মুকেশ বাড়িতে উপস্থিত ছিলেন না। জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি এই ঘটনার একদিন আগেই কাজের সূত্রে শহরের বাইরে চলে গিয়েছিলেন। ঘটনার পর পরিবারের সদস্যরা মুকেশের সঙ্গে যোগাযোগ করার বহু চেষ্টা করেন। বারবার ফোন করা হলেও মুকেশের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না, তার ফোন বন্ধ ছিল। পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে একদিকে বাড়িতে এত বড় ঘটনা ঘটে গেছে আর অন্যদিকে মুকেশ এ বিষয়ে কিছুই জানত না, ফলে তাকে এক প্রকার পলাতক হিসাবেই ধরা হচ্ছিল। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ একাধিক টিম গঠন করে। প্রতিটি টিমকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি ঘটনাস্থলের আশেপাশে এবং সেখানে আসা যাওয়ার পথে লাগানো সিসিটিভি ক্যামেরাগুলোর ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়। যদিও ওই এলাকায় খুব বেশি ক্যামেরা ছিল না, তবুও আশেপাশের কিছু দোকান এবং বড় বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়। ঘন্টার পর ঘন্টা রেকর্ডিং দেখা হয়, কে আসছে কে যাচ্ছে, প্রতিটি ব্যক্তির উপর নজর রাখা হয়। কিন্তু এত কিছুর পরও কোনো শক্তিশালী সূত্র পাওয়া যায়নি। কোনো ফুটেজেই স্পষ্টভাবে সন্দেহজনক কাউকে দেখা যায়নি। আসলে বনওয়ারিলাল শর্মার বাড়িতে যাওয়ার এমন অনেক পথ ছিল যেগুলো দিয়ে কেউ খুব সহজেই ক্যামেরার চোখ এড়িয়ে ঢুকে যেতে পারত। এই কারণেই সিসিটিভি থেকেও বিশেষ কোনো সাহায্য পাওয়া যায়নি। পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালালেও এই মামলায় কোনো সূত্র মিলছিল না। তাই তারা সিদ্ধান্ত নেয় প্রথমে এই পরিবারের প্রতিটি সদস্য সম্পর্কে বিস্তারিত জানা দরকার। তদন্তের দিক পরিবর্তন করে পুলিশ শর্মা পরিবারের প্রত্যেকের বিষয়ে খুঁটিনাটি তথ্য সংগ্রহ শুরু করে। সম্ভবত এখান থেকেই কোনো গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে, এই আশায় তদন্ত এগোতে থাকে। জিজ্ঞাসাবাদে যে তথ্য সামনে আসে তা ছিল এই রকম। 1999 সালে বনওয়ারিলাল শর্মার বিয়ে হয় রাজগড়ের বাসিন্দা সন্তোষ শর্মার সঙ্গে। বিয়ের পর তাদের 3টি ছেলে হয়। ঘটনার সময় বড় ছেলে আমান ছিল 17 বছর বয়সী, দ্বিতীয় ছেলে হ্যাপি 15 বছর এবং সবচেয়ে ছোট ছেলে ছিল 14 বছর বয়সী। কিছু বছর পর বনোয়ারিলালের ছোট ভাই মুকেশের বিয়ে হয় সন্তোষের বোন কবিতার সঙ্গে। মুকেশ ও কবিতারও 2 ছেলে ছিল। বড় ছেলে নিক্কির বয়স ছিল 12 বছর আর ছোট ছেলে বিনয় মানসিকভাবে অসুস্থ ছিল। এই পুরো পরিবার আগে আলুয়ার জেলার কোঠুমর তহসিলের গারু গ্রামে তাদের পৈতৃক বাড়িতে থাকত। গ্রামে তাদের একটি বাড়ি ও কিছু জমি ছিল, যার দেখভাল তখন বনোয়ারিলালের চাচার পরিবার করত। প্রায় 14 বছর আগে বনোয়ারিলাল কাজের সূত্রে নিজের পরিবারকে নিয়ে শিবাজি পার্কে এসে বসবাস শুরু করেন। তবে বনোয়ারিলাল একটি কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কাজ করতেন এবং তার আয় সীমিত ছিল, ফলে সংসারের খরচ খুব কষ্টে চলত। অন্যদিকে পরিবার ধীরে ধীরে বড় হচ্ছিল আর 3টি সন্তান হওয়ার পর দায়িত্ব বেড়ে যায়। সন্তোষের আগে থেকেই তায়কোয়ান্ডো ও মার্শাল আর্টের কিছুটা জ্ঞান ছিল। যখন সংসারের খরচ বাড়তে থাকে তখন তিনি স্বামী বনোয়ারিলালের সঙ্গে কথা বলে আবার প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। কিছুদিনের মধ্যেই তিনি নিজেই একজন তায়কোয়ান্ডো কোচ হয়ে ওঠেন এবং আলুয়ার জেলায় বাচ্চাদের প্রশিক্ষণ দিতে শুরু করেন। এখন সন্তোষ ও তার স্বামীর সঙ্গে সংসারের আর্থিক দায়িত্ব বহন করতে শুরু করেন। এর ফলে পরিবারের আর্থিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নত হয়। এরই মধ্যে যখন বনোয়ারিলাল তার চাচাতো ভাইদের কাছে জমির ভাগ চেয়ে বসেন, তখন তারা বিষয়টি এড়িয়ে যেতে থাকে। ধীরে ধীরে বিষয়টি বিরোধে রূপ নেয়। জমি নিয়ে বনোয়ারিলাল ও তার চাচার পরিবারের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে বিষয়টি মারামারি পর্যন্ত গড়ায়। যদিও গ্রামের লোকজন মাঝখানে এসে দুপক্ষের মধ্যে মীমাংসা করিয়ে দেয়। এই ঘটনা প্রায় 3-4 বছর আগের। কিন্তু যখন একই বাড়িতে 5 জনের নির্মম হত্যাকাণ্ড ঘটে, তখন কোনো ছোট বিষয়কেও অবহেলা করা যায় না। এই কারণেই পুলিশের তদন্ত এখন জমি সংক্রান্ত বিরোধের দিকেও মোড় নেয়। এই সন্দেহের সত্যতা যাচাই করতে পুলিশ হাসপাতালে ভর্তি সন্তোষের সঙ্গেও জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের সময় সন্তোষও আশঙ্কা প্রকাশ করেন যে এই ঘটনার পেছনে তার স্বামীর আত্মীয়-স্বজনদের হাত থাকতে পারে, কারণ এর আগেও জমি নিয়ে তাদের মধ্যে ঝগড়া ও মারামারি হয়েছে। এরই মধ্যে এক আত্মীয়ের নজর পড়ে বনোয়ারিলালের বাড়ির বাইরে রাখা স্কুটির দিকে।
আসলে বড় ছেলে অমন যখন 10ম শ্রেণীর পরীক্ষা পাশ করেছিল তখন খুশি হয়ে বনোয়ারিলাল তাকে একটি নতুন স্কুটি কিনে দিয়েছিলেন। স্কুটিটি সাধারণত বাড়ির বাইরে রাখা থাকত, কিন্তু সেদিন সেটি সেখানে দেখা যাচ্ছিল না। এদিকে পোস্টমর্টেমের প্রক্রিয়া শেষ হওয়ার পর ঘটনা দিনেই অর্থাৎ 3 অক্টোবর সন্ধ্যায় 5টি মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। যদিও তখনও পূর্ণাঙ্গ পোস্টমর্টেম রিপোর্ট তৈরি হয়নি, তবুও ডাক্তাররা প্রাথমিক তথ্য পুলিশের সঙ্গে শেয়ার করেন। তাদের মতে যেভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা দেখে মনে হয় হামলাকারীদের সঙ্গে পরিবারের গভীর শত্রুতা ছিল। সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল 5 জনের মধ্যে 4 জনের শরীরে আত্মরক্ষার বা লড়াইয়ের তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। এতে সন্দেহ করা হয় যে তাদের আগে কোনো নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়ে থাকতে পারে, যার ফলে তারা প্রতিরোধ করতে পারেনি। শুধুমাত্র বনোয়ারিলালের বড় ছেলে অমনের শরীরে প্রতিরোধের চিহ্ন পাওয়া যায়। তার হাতে একাধিক আঘাতের দাগ ছিল, যা থেকে বোঝা যায় সে হামলাকারীদের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেছিল। তদন্তের সময় কবিতাও পুলিশকে জানায় যে ঘটনার রাতে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। তার মতে সেদিন সবারই অস্বাভাবিকভাবে গভীর ঘুম হয়েছিল। সম্ভবত এই কারণেই কেউ কোনো শব্দ বা চিৎকার শুনতে পায়নি। এখন এই বিষয়টি পুলিশের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। বাড়িতে আগের রাতের বেঁচে থাকা রুটি ও সবজি ছিল। পুলিশ সেগুলোকেও জব্দ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠায়। এরই মধ্যে পুলিশের একটি দল অমনের স্কুটি খোঁজার কাজে ব্যস্ত ছিল। তখনই একজন ব্যক্তি খবর দেয় যে রেলওয়ে স্টেশনের কাছে মুন্ডি মোড়ে একটি পরিত্যক্ত স্কুটি পড়ে আছে। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে স্কুটিটি নিজেদের হেফাজতে নেয়। পরে সেটি কবিতাকে দেখানো হলে তিনি সঙ্গে সঙ্গে সেটিকে চিনে ফেলেন, এটাই ছিল সেই স্কুটি। স্কুটির উপরও কিছু লাল রঙের দাগ দেখা যাচ্ছিল। এর হ্যান্ডেলেও কিছু চিহ্ন পাওয়া যায়, যেগুলো তদন্তের জন্য সংরক্ষণ করা হয়। এরপর পুলিশ মন্ডি মোড়ে লাগানো সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু করে। তাদের লক্ষ্য ছিল শেষ পর্যন্ত কে স্কুটিটি সেখানে রেখে গেছে তা জানা। দীর্ঘ সময় ধরে ফুটেজ দেখার পর পুলিশ একটি গুরুত্বপূর্ণ ভিডিও খুঁজে পায়। 2 ও 3 অক্টোবরের মধ্যবর্তী রাত প্রায় 1:40 দেখা যায় 2 জন ব্যক্তি একটি স্কুটিতে করে সেখানে আসছে। ফুটেজে দেখা যায় স্কুটিতে থাকা 2 জনের মধ্যে একজন মুন্ডি মোড়েই নেমে যায়। সে পাশের পানির ট্যাঙ্কের কাছে গিয়ে হাত, পা ও মুখ ধুতে থাকে। অন্যজন স্কুটিটি একটু দূরে একটি দেওয়ালের আড়ালে রেখে আসে। তারপর সেও পানির ট্যাঙ্কের কাছে গিয়ে নিজেকে পরিষ্কার করে এবং এরপর দুজনই সেখান থেকে চলে যায়। তবে রাতের অন্ধকারের কারণে তাদের মুখ পরিষ্কারভাবে দেখা যায়নি। এরপর স্কুটি থেকে সংগ্রহ করা ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করে দেখা যায় সেগুলো ঘটনাস্থল থেকে পাওয়া 3টি ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে মিলে গেছে। তবে ঘটনাস্থল থেকে একটি চতুর্থ ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গিয়েছিল, যা এখনও কারো সঙ্গে মেলেনি। এই ভিত্তিতে পুলিশ অনুমান করে যে এই পুরো ঘটনায় 4 জন ব্যক্তি জড়িত থাকতে পারে, আর সেই চতুর্থ ব্যক্তি সম্ভবত বাড়িরই কোনো পরিচিত বা ঘনিষ্ঠ কেউ হতে পারে। এর আগেই পুলিশ বাড়ির সদস্যদের ওপর সন্দেহ করছিল, বিশেষ করে বনোয়ারিলালের ছোট ভাই মুকেশের ওপর, কারণ ঘটনার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশ বিভিন্ন দিক থেকে ভাবতে থাকে এবং পুরো ঘটনাটিকে জোড়ার চেষ্টা করতে থাকে। এই সময়ে কর্মকর্তাদের মনে হয় এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সঠিক তথ্য দিতে পারেন একমাত্র বনোয়ারিলালের স্ত্রী সন্তোষ শর্মা। সন্তোষের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর পুলিশ হাসপাতালে পৌঁছে ডাক্তারদের কাছে জানতে চায় সন্তোষের জ্ঞান কখন ফিরবে এবং তার অবস্থা কবে স্থিতিশীল হবে। ডাক্তার জানায় সন্তোষের অবস্থা তার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। তার মতে সন্তোষের শারীরিক অবস্থা যতটা গুরুতর দেখানো হচ্ছে আসলে ততটা নয়। এমনও হতে পারে যে সেই অসুস্থতার ভান করছে। এই তথ্যটি পুলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এরপর পুলিশ সন্তোষের কাছে যায়, তাকে জাগিয়ে তোলে এবং সরাসরি জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পাশাপাশি তার মোবাইল ফোনটিও জব্দ করা হয়। মোবাইলের কল ডিটেলস বা সিডিআর পরীক্ষা করা হয়। তদন্তের সময় পুলিশ একটি নম্বর খুঁজে পায়, যার সঙ্গে ঘটনার কয়েকদিন আগ পর্যন্ত সন্তোষের দীর্ঘ সময় ধরে নিয়মিত কথা হতো। কিন্তু ঘটনার কয়েক মাস আগে থেকেই সেই নম্বরে হঠাৎ করে কথা বলা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তদন্তে জানা যায় সেই নম্বরটি হনুমান প্রসাদ জাট নামে এক ব্যক্তির। যখন তার লোকেশন ট্রেস করা হয় তখন চমকে দেওয়ার মতো তথ্য সামনে আসে। 2 অক্টোবর 2017 রাত প্রায় 10:30 থেকে 3 অক্টোবর রাত প্রায় 2টো পর্যন্ত তার অবস্থান বনোয়ারিলালের বাড়ির আশেপাশেই ছিল।
এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আলোয়ার পুলিশের একটি দল দেরি না করে উদয়পুরে পৌঁছে হনুমান প্রসাদকে আটক করে। তাকে আলোয়ারে এনে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। যখন হনুমানকে সন্তোষের সামনে আনা হয় এবং সন্তোষ তাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে, তখন তার মুখের অভিব্যক্তি বদলে যায়। সে ভয় পেয়ে যায় এবং শেষ পর্যন্ত নিজের অপরাধ স্বীকার করে। আসলে সন্তোষ শর্মা পড়াশোনায় মোটামুটি ভালোই ছিল। ১৯৯৯ সালে তার বিয়ে হয় বনোয়ারি লাল শর্মার সঙ্গে, যিনি আলোয়ারের বাসিন্দা ছিলেন। এই বিয়েটি পারিবারিক সম্মতিতেই হয়েছিল। বিয়ের পর সন্তোষ তার নতুন সংসারে চলে আসে। তার স্বামী একটি ফ্যাক্টরিতে সুপারভাইজার হিসেবে কাজ করতেন। আয় সীমিত হলেও সংসার কোনো মতে চলছিল। ধীরে ধীরে সন্তোষ তার চারপাশের পরিবেশকে ভিন্ন দৃষ্টিতে দেখতে শুরু করে। প্রতিবেশী নারীদের পোশাক, গয়না, ঘরের সাজসজ্জা এসব তাকে প্রভাবিত করতে থাকে। তার মনে হতে থাকে তার জীবনে এমন সুবিধা কেন নেই। অনেক সময় সে স্বামীর সঙ্গে তুলনা করত এবং প্রশ্ন তুলত, তার আয় এত কম কেন? যদিও এই অবস্থার উন্নতিতে সে নিজেও সম্পূর্ণ সহযোগিতা করেছিল এবং বাচ্চাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিল। বিয়ের ১৫ বছরের বেশি সময় কেটে গিয়েছিল এবং সবকিছু মোটামুটি ঠিকই চলছিল। কিন্তু এখান থেকেই গল্পটি অন্যদিকে মোড় নেয়। স্কুলে কাজ করার পর সন্তোষের উচ্চাকাঙ্ক্ষা আরও বেড়ে যায়। এখন সে শুধু প্রয়োজন মেটাতে নয়, বরং আরও ভালো জীবনযাপন করতে চাইছিল। কিন্তু ২০১৫ সালে একটি তাইকোয়ান্ডো টুর্নামেন্টের সময় তার পরিচয় হয় উদয়পুরের বাসিন্দা হনুমান প্রসাদের সঙ্গে। তখন সন্তোষের বয়স প্রায় ৪০ বছর এবং সে ৩ সন্তানের মা। অন্যদিকে প্রসাদ তার থেকে প্রায় ১৫ বছর ছোট এবং অবিবাহিত ছিল। টুর্নামেন্ট চলাকালীনই তাদের মধ্যে কথা বলা শুরু হয়। একদিন প্রসাদ তাকে একটি ভালো রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে সে সন্তোষকে বিভিন্ন খাবার খাওয়ায়। রেস্টুরেন্টের পরিবেশ, তার খরচ করার ধরন এবং তার কাছে থাকা অর্থ, এই সব কিছুই সন্তোষের মনে গভীর প্রভাব ফেলে। প্রশিক্ষণ শেষ হওয়ার আগেই তারা একে অপরের নম্বর বিনিময় করে। সেখান থেকেই বন্ধুত্বের শুরু। সন্তোষ যখন আবার আলোয়ারে ফিরে আসে, তখনও যাদের মধ্যে যোগাযোগ চলতে থাকে। ধীরে ধীরে দেখা করার অজুহাত তৈরি হতে থাকে। নিয়মিত সাক্ষাৎ শুরু হয়, আর কখন যে সেই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয় তা তারা নিজেরাও বুঝতে পারেনি। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। সন্তোষের মনে হতে থাকে তার স্বামী কোনোদিনই তাকে সেই জীবন দিতে পারবে না যা সে সত্যিই চায়। প্রসাদের একজন বন্ধু ছিল যার নাম মোট্টু সরকার। সে আলওয়ার জেলার লক্ষণগড় এলাকার একটি গ্রামের বাসিন্দা ছিল। এখন প্রসাদ প্রায় বন্ধুর সঙ্গে দেখা করার অজুহাতে আলওয়ারে আসত। অন্যদিকে সন্তোষও বাচ্চাদের তাইকোয়ান্ডো ট্রেনিং বা প্রতিযোগিতার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে প্রসাদের সঙ্গে দেখা করত। অনেক সময় তারা মোট্টু সরকারের বাড়িতেও থাকত এবং ধীরে ধীরে স্বামী স্ত্রীর মতোই জীবনযাপন শুরু করে। কিন্তু এমন সম্পর্ক বেশি দিন গোপন থাকেনি। একদিন বড় ছেলে আমান তার মাকে প্রসাদের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। সে পুরো বিষয়টি তার বাবা বনওয়ারি লালকে জানায়। বনওয়ারি লাল সন্তোষকে বকাঝকা করেন এবং বোঝানোর চেষ্টা করেন যে সে ৩ সন্তানের মা, তাকে নিজের পরিবারের কথা ভাবা উচিত। কিন্তু সন্তোষ তার স্বামীর কথা গুরুত্ব দেয়নি। ফলে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তার বাড়ির বাইরে যাওয়া আসার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এখন তার এবং প্রসাদের সরাসরি দেখা করা প্রায় বন্ধ হয়ে যায়, কিন্তু ফোনে তাদের যোগাযোগ চলতেই থাকে। সন্তোষ এখনও পরিবারের চোখ এড়িয়ে তার সঙ্গে কথা বলত। এই সময় ঘটনার প্রায় ৩ মাস আগে সন্তোষ প্রসাদকে বলে যদি তারা একসঙ্গে থাকতে চায় তাহলে তার স্বামী বনওয়ারি লাল এবং বড় ছেলে আমানকে সরিয়ে দিতে হবে। এরপর দুজনে পরিকল্পনা করতে শুরু করে। ঘটনার প্রায় ২ মাস আগে প্রসাদ ২টি ভুয়া সিম কার্ড কেনে। একটি সে নিজে ব্যবহার করে এবং অন্যটি সন্তোষকে দেয়। এখন তারা এই নম্বরগুলোর মাধ্যমেই যোগাযোগ রাখত যাতে কারো সন্দেহ না হয়। তারা এটাও বুঝতে পেরেছিল যে এই কাজ তারা একা করতে পারবে না। তাই প্রসাদ দীপক নামে এক যুবকের সঙ্গে যোগাযোগ করে। মাত্র ১০,০০০ টাকার লোভে দীপক এই ভয়ঙ্কর অপরাধে অংশ নিতে রাজি হয়ে যায়। দীপক তার মামার ভাই কাপিলকেও এই পরিকল্পনায় যুক্ত করে। ২রা অক্টোবর রাতে সন্তোষ বাড়িতে খাবার প্রস্তুত করে। সেদিন সে রায়তা বানিয়েছিল এবং সেই রায়তার মধ্যেই সে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। রাতে পরিবারের সবাই সেই খাবার খায়, কিন্তু সেদিন বড় ছেলে অমন ভালো অনুভব করছিল না, তার শরীর খারাপ ছিল, তাই সে রাতের খাবার খায়নি। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই পরিবারের বাকি সদস্যদের ঘুম পেতে শুরু করে। একে একে সবাই নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ে। পুরো বাড়িতে নীরবতা নেমে আসে। রাত প্রায় ৯:৪০ সন্তোষ প্রসাদকে ফোন করে। প্রসাদ তখন আগেই উদয়পুর থেকে এসে তার বন্ধু মোট্টু সরকারের বাড়িতে ছিল। তার সঙ্গে কাপিল ও দীপকও উপস্থিত ছিল।
ফোনে সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা চারজন রাত প্রায় 10:30 দিকে সন্তোষের বাড়ির কাছে পৌঁছায়। তখন সন্তোষ ছাদে দাঁড়িয়েছিল এবং ইশারায় জানায় বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। তবে সেই সময় তারা শুধু পরিস্থিতি যাচাই করতে এসেছিল। এরপর প্রসাদ তার বন্ধু মট্টু সরকারকে রেল স্টেশনের দিকে পাঠিয়ে দেয়, যেখান থেকে সে নিজের গ্রামে ফিরে যায়। এরপর প্রসাদ, দীপক ও কাপিল তিনজন এদিক ওদিক সময় কাটাতে থাকে। রাত প্রায় 1টার দিকে তারা আবার বানবাড়ি লালের বাড়ির কাছে আসে। সন্তোষ তখন থেকেই তাদের অপেক্ষায় ছিল। তারা পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সে নিচে নেমে প্রধান দরজা খুলে দেয়। প্রসাদ ও তার দুই সঙ্গী ঘরের ভেতরে ঢুকে পড়ে। প্রথমেই তারা বানবাড়ি লালকে কাবু করে ফেলে। সন্তোষ তার পা চেপে ধরে রাখে, আর সেই সময় প্রসাদ ধারালো অস্ত্র দিয়ে তার ওপর আক্রমণ করে। এই হামলার সময় অমনের ঘুম ভেঙে যায়। সে পুরো দৃশ্য দেখে ফেলে এবং চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার আগেই হামলাকারীরা তাকেও নিশানা বানায়। অমন মার্শাল আর্ট জানত, তাই সে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করে। ধস্তাধস্তির সময় হামলাকারীরাও আঘাত পেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা সংখ্যায় ও শক্তিতে বেশি হওয়ায় অমনের ওপর প্রাধান্য পেয়ে যায়। এরপর ঘুমিয়ে থাকা বাকি শিশুদেরও একে একে লক্ষ্য বানানো হয়। কয়েক মিনিটের মধ্যেই পুরো বাড়ির দৃশ্য সম্পূর্ণ বদলে যায়। নীরবতা ভেঙে নেমে আসে এক ভয়াবহ হত্যাযজ্ঞ। এরপর সন্তোষ অমনের স্কুটির চাবি প্রসাদের হাতে তুলে দেয়। তারপর হনুমান, দীপক ও কাপিল সেই স্কুটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশ সব অভিযুক্তকে গ্রেফতার করে জেলে পাঠায়। প্রায় 6 বছর ধরে চলা মামলার শুনানিতে আদালতে মোট 77 জন সাক্ষী হাজির করা হয়। দীর্ঘ শুনানি ও যুক্তিতর্কের পর 21 মার্চ 2023 সালে আদালত রায় ঘোষণা করে। আদালত সন্তোষ শর্মা ও হনুমান প্রসাদকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে এবং সঙ্গে 50,000 টাকা জরিমানাও ধার্য করে। কিন্তু এখানেই এই গল্পের শেষ নয়। যে হনুমান প্রসাদের জন্য সন্তোষ নিজের স্বামী ও সন্তানদের হত্যার ষড়যন্ত্র করেছিল, সেই হনুমানই আজ অন্য একজনকে বিয়ে করেছে। 23 জানুয়ারি 2026 সালে সে প্যারোলে জেল থেকে বেরিয়ে প্রিয়া শেঠ নামে এক মহিলাকে বিয়ে করে। এই প্রিয়া শেঠ নিজেও একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। 2018 সালে সে তার প্রেমিকের সঙ্গে মিলে আরেকজন ব্যক্তিকে হত্যা করেছিল, শুধুমাত্র সেই প্রেমিককে বিয়ে করার জন্য। সেই মামলায় তার প্রেমিকও গ্রেফতার হয় এবং দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অর্থাৎ যার জন্য সন্তোষ নিজের স্বামী ও সন্তানদের জীবন পর্যন্ত কেড়ে নিয়েছিল, সেই প্রসাদই আজ অন্য এক দণ্ডপ্রাপ্ত মহিলার সঙ্গে নতুন জীবন শুরু করেছে। তার কথিত ভালোবাসা 3 বছরও টিকল না। ভাবুন, যে সম্পর্ক পাওয়ার জন্য 5টি নির্দোষ প্রাণ হারালো, সেই সম্পর্কই শেষ পর্যন্ত টিকল না। এই ঘটনা তাদের জন্য একটি কঠিন শিক্ষা, যারা সাময়িক মোহ, লোভ বা অন্ধ প্রেমের বশে নিজেদের জীবন ও পরিবারের সবকিছু ধ্বংস করে ফেলে। একই সঙ্গে এটি আমাদের আইন ব্যবস্থার প্রতিও একটি বড় প্রশ্ন তোলে। এত ভয়ঙ্কর অপরাধ করার পরও কিভাবে মাত্র কয়েক বছরের মধ্যে একজন অপরাধী বিয়ে করার সুযোগ পায়?